মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে
29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় সারের সুষম ব্যবহার। এ বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অ্যাগ্রোনমি, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনারপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। এই যে সার, আমরা তো জানি যে অধিক ফলনের জন্য আমরা সারটাকে ব্যবহার করে থাকি, কিন্তু সব কিছুরই তো একটা লিমিটেশন আছে। যখন আমরা মাত্রা অতিরিক্ত করে ফেলি তখন নিশ্চয়ই কিছু সমস্যা হতে পারে। তো শুরুতে যদি একটু বলেন যে সারের সুষম ব্যবহার আমাদের আজকের যে বিষয়, মানে আমরা যদি অধিক ফলন পাওয়ার জন্য যদি আমরা বেশি করে ব্যবহার করি তাহলে কি কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, অধিক ফলন পাওয়ার জন্য সারের ব্যবহার কিন্তু দিনকে দিন বেড়েছে, এটা সত্যি কথা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা মাঝে মাঝেই কিন্তু এই বিষয়টাকে ঠেলে দিই একদম সবুজ বিপ্লবের দিকে। কারণ সবুজ বিপ্লবের যে সময়টায়, সেই সময়ে
বিভিন্ন রকম খর্বাকার যে প্রজাতিগুলো সেইগুলো বিভিন্ন ফসলের ক্ষেত্রে যে আনা হয়েছিল, ডোয়ার্ফ যে ভ্যারাইটিগুলো আমরা বলি, এবং তাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সারের ব্যবহার বেড়েছে, এটাও সত্যি। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে বিপুল সংখ্যক জনসংখ্যাকে খাবার যোগান দেওয়ার জন্য কিন্তু সবুজ বিপ্লবের অত্যন্ত দরকার ছিল। তারপরে কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে, আর আমাদের এখন যদি মাটির অবস্থা দেখি তাহলে সার প্রয়োগকে কিন্তু আরও নতুন করে ভাবার সময় এসে গেছে। তার কারণ সবসময় সময়ের দাবি মেনেই বিজ্ঞান এগিয়ে গেছে, কাজে আজকের দিনে আরও যত্নশীলভাবে আমাদের সার প্রয়োগ করতে হবে। বেশি সার প্রয়োগে যেটা হবে সেটা হলো যে প্রত্যেকটা উদ্ভিদ খাদ্য, যদি বলি আমি সার না বলে যদি উদ্ভিদ খাদ্য বলি, তাহলে তার একটা ক্রিটিক্যাল নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন আসে, মানে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন, নির্দিষ্ট একটা পরিমাণ যেটা ফসলের বিভিন্ন অঙ্গে বা ধরে নিচ্ছি যে আমরা যে ফলন ফলাচ্ছি সেই ফসলে সেটার কিন্তু একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকে। তার থেকে যদি কম কনসেন্ট্রেশন হয় সেক্ষেত্রে আমরা ডেফিসিয়েন্সি সিমটম দেখি, মানে অভাবজনিত লক্ষণ। আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টক্সিসিটির একটা সম্ভাবনা দেখা যায়, সেটা একটা ক্ষতিকারক। এবং সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যত্নশীল হতে হবে, তার কারণ নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি যেটা মূলত কতটা সার আমি ব্যবহার করতে পারলাম, মানে কত কেজি আমি দিলাম সার এবং কতটা ব্যবহার করতে পারলাম, সেইটাকে আমরা পার্শিয়াল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলি। এটা দিনকে দিন কিন্তু কমে গেছে। তার কারণ আমরা যদি 1990 থেকে হিসেব করি তাহলে এই ফ্যাক্টর প্রোডাক্টিভিটি প্রত্যেক বছর 0.59% করে কমেছে। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে দানা শস্যগুলো রয়েছে 1966 সালে সেটার প্রতি কেজি নাইট্রোজেন প্রয়োগে আমরা 108 কেজি ফসল পেতাম। বর্তমানে 2018-তে দাঁড়িয়ে আমরা প্রতি কেজি নাইট্রোজেন প্রয়োগে মাত্র 18 কেজি ফসল পাই। এই যে নাইট্রোজেনের কথা বলছেন সেটা কি রাসায়নিক সারের কথা? একদম, এটা রাসায়নিক সারের মাধ্যমেই যে প্রয়োগ হয়েছে সেটার কথাই বলা হচ্ছে। এবং রাসায়নিক সার যেটা নাইট্রোজেন ঘটিত সেগুলোর প্রয়োগের ফলে কিন্তু আজকের এই ধরনের অবস্থা এসছে। শুধু তাই নয়, পটাশিয়ামের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 1970-এর সময় যদি মোটামুটিভাবে প্রতি কেজি পটাশিয়াম প্রয়োগে যদি 450 কেজি ফসল পেতাম, বর্তমানে 102 কেজি মাত্র পাই। সেম একদম চিত্রটা কিন্তু আমরা ফসফরাসের ক্ষেত্রেও পাবো। তো সুতরাং এই যে অতিরিক্ত সার প্রয়োগ, এটা আদতে কোনো ফসলের ক্ষেত্রে কোনো বিশেষ লাভ আমাদের এনে দিতে তো পারেইনি, উল্টে পরিবেশের ক্ষতি করেছে। আচ্ছা, গাছের তো ক্ষতি বললেনই, কিন্তু সেই সাথে সাথে যে পরিবেশ শব্দটা বললেন, সেই ক্ষেত্রে পরিবেশ বলতে আপনি কি মাটি বা আবহাওয়া এই সমস্ত কিছু কথা বলছেন? হ্যাঁ, একদমই। কারণ আমাদের গাছের ক্ষেত্রে তো সমস্যা হবেই, তাছাড়া মাটি দূষণ, পরিবেশ দূষণ এবং বিশেষ করে জল দূষণে কিন্তু অতিরিক্ত সার প্রয়োগের একটা বিশেষ রকমের প্রভাব আছে। দুইভাবে এই ধরনের দূষণকে আমরা ভাগ করতে পারি। একটা হলো পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স বলতে আমরা বলছি যে যেটা আমরা বুঝতে পারছি যে কোথা থেকে দূষণটা হচ্ছে, যেমন কোনো একটা পাইপ থেকে হচ্ছে, কোথাও ময়লা জমে হচ্ছে, এই দূষণগুলোকে আমরা বুঝতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু নন পয়েন্ট পলিউশন, যেটার আমরা সোর্সটাকে ট্র্যাক করতে পারছি না, বিশেষ করে এটা নিউট্রিয়েন্টের ক্ষেত্রে, উদ্ভিদ খাদ্য যেগুলো প্রয়োগ করি সারের মাধ্যমে বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি হয়। এই নন পয়েন্ট সোর্স পলিউশন কিন্তু কন্ট্রোল করাটা যথেষ্ট কঠিন। আমাদের পাশ্চাত্যে বিভিন্ন জায়গায়, যেমন ইউএসএতে, কানাডাতে, এখানে কিন্তু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলে তারা একটা প্রোটোকল বের করে, যেই প্রোটোকলে পরিষ্কার বলা থাকে যে আমাকে এই ফসল চাষ করতে গেলে এই জিনিস মেনে চলতে হবে। তো এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু প্রাসঙ্গিক এই মুহূর্তে। তার কারণ ধরুন নাইট্রোজেন যদি লিচিং হয়, মানে জলে গুলে যদি গাছের শেকড়ের তলায় চলে যায়, এত গভীরে চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে পলিউশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে, জলে এবং মাটিতে দুইতেই। এবং ফসফরাসের যদি অতিরিক্ত প্রয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু ইউট্রফিকেশনের মারাত্মক রকমের সমস্যা হতে পারে, যেক্ষেত্রে অতিরিক্ত ফসফরাস জলজ শৈবাল বা অন্যান্য উদ্ভিদের গ্রোথ বাড়িয়ে তুলছে, অক্সিজেন তারা বেশি করে নিচ্ছে জল থেকে, এবং শেষে কি হচ্ছে যে একটা ডেড জোন তৈরি হচ্ছে যেখানে গিয়ে মাছগুলো মারা যাচ্ছে। আবার জলের অ্যাসিডিফিকেশন বা আম্লিকীকরণও হতে পারে, যেখানে এই ধরনের গাছ বা শৈবাল এদের ডিকম্পোজিশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি পিএইচ কমে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হতে পারে জলের ক্ষেত্রে। মাটিতে দেখুন, সার যদি আমরা বেশি দেই তাহলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়তে পারে, সেই গ্যাসের পরিমাণ বাড়লে কিন্তু এটা একটা পোটেনশিয়াল গ্রিন হাউস গ্যাস আমরা বলছি, যার মানে শক্তি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকেও প্রায় 275 থেকে 298 গুণ বেশি। তো এই ধরনের
পেস্টিসাইডের পরিবেশকে ক্ষতি করে এরকম গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়তে পারে। নাইট্রোজেন বেশি প্রয়োগের ফলে ভেজিটেটিভ গ্রোথ বেড়ে যেতে পারে, বার বৃদ্ধি বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু পোকার আক্রমণ বাড়বে এবং পেস্টিসাইড আমরা বেশি করে প্রয়োগ করব, সেটা উল্টে আবার ক্ষতি করবে। ফসলের শেলফ লাইফ কমে যাবে, মানে ফসলের রক্ষণাবেক্ষণের জন্য একটা যে সময় থাকে সেই সময়টা কিন্তু আমাদের কমে আসবে, মানে ফসলটা বেশি দিন টিকবে না। পটাশিয়াম যদি বেশি হয় তাহলে কিন্তু মাটির স্যালিনিটি বেড়ে যেতে পারে, নোনা ভাবটা বেড়ে যেতে পারে, শেকড়ের গ্রোথ ব্যাহত হতে পারে। এছাড়াও লিপিড পারক্সাইড এনজাইম যেটা রয়েছে তার অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে ফ্রি র্যাডিক্যালের পরিমাণ বাড়বে, যার জন্য আমরা এমনিতেও আজকাল অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে নিচ্ছি। তো এই ধরনের নানা সমস্যা হতে পারে। তাহলে আমরা দেখলাম যে সারের সুষম ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, মানে অতিরিক্ত না বা কম করলে তো আমরা ফসল পাবোই না। এই যে সুষম ব্যবহার বলছেন সেটা ঠিক কীভাবে করা যায় যদি একটু বলেন। সারের সুষম ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদের একটা জিনিস আমি একটু আগেই বলছিলাম, যেটা বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, সেই বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা মাথায় রাখতে হবে। মানে এক্ষেত্রে কি বলা হয়, যে কোনো প্র্যাকটিস যা গবেষণালব্ধ ফল তাকে একদম কৃষকের জমিতে সঠিক পদ্ধতিতে নিয়ে যাবে এবং কৃষকের মাধ্যমেই ইমপ্লিমেন্ট করা যাবে, যার ফলে কৃষকের ফলন বাড়বে, কৃষি উপকরণ এক্ষেত্রে সার যার ব্যবহার যথাযথ হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, সুস্থিরতা বজায় থাকবে, টেকসই এরকম যে কোনো টেকনোলজি প্রযুক্তি তাকে আমরা কিন্তু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলছি। এবং এই টেকনোলজিগুলো সাইট স্পেসিফিক হবে, কোনো নির্দিষ্ট এরিয়া থেকে এরিয়ার মধ্যে কিন্তু ভ্যারি করবে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন সুন্দরবন অঞ্চলে পটাশিয়ামের কিন্তু মারাত্মক রকমের আধিক্য রয়েছে মাটিতে। তো সুতরাং সেক্ষেত্রে পটাশিয়াম সার কিভাবে প্রয়োগ করব, সেক্ষেত্রে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করার সময় এসছে। আবার এই আধিক্য কি প্রাকৃতিকভাবে? এই আধিক্য পটাশিয়ামের, যেটা ধরুন মাইকা বা অন্যান্য যে সমস্ত প্যারেন্ট ম্যাটার থাকে সেইগুলো থেকে ধীরে ধীরে পটাশিয়ামের আধিক্য এসছে, কিংবা ধরুন পটাশিয়ামের তো বিভিন্ন ফর্ম থাকে, সেক্ষেত্রে অন্য কোনো একটা ফর্ম থেকে এই অ্যাভেলেবল পটাশিয়ামের ফর্মে হয়তো রিফ্লেকশন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো জন্য পটাশিয়ামের আধিক্য দেখা যাচ্ছে। আবার যদি দেখি যে বিহারের একটা সময় প্রচণ্ড পরিমাণে, যেটা আমাদের শীতকালীন যে ভুট্টা চাষ তার আধিক্য হয়েছে এবং এই চাষ করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন সারের ব্যবহার হয়েছে। তো সুতরাং সেখানে আবার নাইট্রোজেন সার কিভাবে ব্যবহার করব যথাযথভাবে সেই নিয়ে ভাবার প্রয়োজন আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লো মিডিয়াম হাই ফার্টিলিটি যে সমস্ত মাটি রয়েছে তার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রাজ্য সরকারের রেকমেন্ডেশন রয়েছে, সুপারিশ রয়েছে কৃষি দপ্তরের, যে সেখানে কি পরিমাণে সার প্রয়োগ করব। তো সুতরাং এই জিনিসগুলো মেনে চলাটাই কিন্তু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলে মনে হয়। তো কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করবেন কৃষক বন্ধু? আমরা যদি একদম ব্যবস্থাপনাগুলোকে তিনভাবে ভাগ করি, প্রথমটি হবে যে ফসলের প্রয়োজন মেনে উদ্ভিদ খাদ্য আমরা প্রয়োগ করব। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি, মাটি পরীক্ষা, সয়েল টেস্ট করব এবং শুধু সয়েল টেস্ট নয়, গাছেরও পরীক্ষা করব, গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কতটা সার প্রয়োগ করলাম, কতটা উদ্ভিদ খাদ্য গিয়ে পৌঁছলো, এটা দেখাটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট বলি বা আমাদের চাষ বলি, চাষের পরে কিন্তু আমাদের নিউট্রিয়েন্টের বাজেট করতে হবে, যে আমি কতটা নিউট্রিয়েন্ট দিলাম এবং আলটিমেটলি কতটা নিউট্রিয়েন্ট থেকে গেল, এই হিসেবটা আমাদের রাখতে হবে। বর্তমানে তো বিভিন্ন টেকনোলজি বেরিয়েছে, সফটওয়্যার এসছে, বিভিন্ন রকম ডিসিশন সাপোর্ট সিস্টেম এসছে, যেখানে পরিষ্কারভাবে কতটা ফলন আমরা পেতে পারি কোনো নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে, কোনো নির্দিষ্ট মাটিতে, সেটা কিন্তু আমাদের মডেলিংয়ের মাধ্যমে কিংবা কোনো অঙ্ক কোষে একদম দেখে নেওয়ার মতো সময় এসছে, যে আমার ইল্ডের লক্ষ্যমাত্রা কত, আমাদের ফলনের লক্ষ্যমাত্রা কত। সেগুলো আমাদের পশ্চিমবঙ্গেও সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এবং বিশেষ করে দেখুন, রিমোট সেন্সিং, জিআইএস, এই সিস্টেমগুলো এখন খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইভেন যে ফসল বীমা যোজনা যেগুলো দেওয়া হয়, সেইগুলোর ক্ষেত্রে ফসলের কত ক্ষতি হয়েছে ইত্যাদি দেখার জন্য কিন্তু এই রিমোট সেন্সিং টেকনোলজিগুলোকে বর্তমানে ব্যবহার করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মাটিতে বিভিন্ন যে উদ্ভিদ খাদ্য তাদের রেশিওগুলো কিরকম আছে সেটা দেখাটাও অত্যন্ত জরুরি। তো এই সবগুলো মেনে চলাটা অত্যন্ত জরুরি, কারণ ফসলের প্রয়োজন মেনে আমি উদ্ভিদ খাদ্য প্রয়োগ করব। আরেকটি বিষয় হচ্ছে সার প্রয়োগ। সার প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা বলি 4R নিউট্রিয়েন্ট তত্ত্বাবধান, মানে 4R নিউট্রিয়েন্ট স্টিওয়ার্ডশিপ বলি আমরা। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আমি সঠিক উৎস থেকে সঠিক পরিমাণে সঠিক সময়ে সঠিক জায়গায় সারটা প্রয়োগ করব। রাইট সোর্স, রাইট রেট, রাইট টাইম, রাইট প্লেস, এইটা গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সার প্রয়োগ অনেকটা যথাযথ হবে, আমি ঠিকঠাকভাবে ফলন পাবো।
আর একটা হচ্ছে যে বিভিন্ন রকম যে সিস্টেম এখন এসছে, ডিসিশন সাপোর্ট সিস্টেম, বিভিন্ন সফটওয়্যার যেটা বলে দেবে আপনাকে যে কোনো একটা জমিতে কত পরিমাণে সার দেওয়া প্রয়োজন, সেইটা একটা গুরুত্বপূর্ণ। বর্তমানে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কাস্টমাইজড ফার্টিলাইজার, যেটা বর্তমানে খুব এই নিয়ে আলোচনা চলছে, যে কোনো একটা মাটিতে কোন কোন খাদ্যের অভাব রয়েছে ঠিক সেই খাদ্যগুলোকে যোগান দেয় এমন সার প্রয়োগ করতে পারলে আমাদের কিন্তু অতিরিক্ত সার প্রয়োগের পরিমাণটাকে কমানো যেতে পারে। এবং আমরা দেখি যে যাতে মাঠে আমাদের যে জমিতে নিউট্রিয়েন্টটা যাতে আননেসেসারিলি যদি আমরা প্রয়োগ না করি, সেই জন্য বা আননেসেসারি নিউট্রিয়েন্টটা যাতে নষ্ট না হয়, সেই জন্য কিন্তু বর্তমানে সমস্ত ইউরিয়াকে নিম কোটেড ইউরিয়া করে দেওয়া হয়েছে, যাতে ধীরে ধীরে সেখান থেকে নিউট্রিয়েন্টটা আসে। সেটা কিভাবে? সেটা কারণ ওই যে নিম কোটিং করে দেওয়ার ফলে আমাদের ইউরিয়ার ক্ষেত্রে যে নাইট্রিফিকেশন যে প্রসেসটা হতো এবং তার পরবর্তীতে যে লসটা হয়ে যেত, সেই লসটাকে এই কোটিং দেওয়ার ফলে, এই নিমের কোটিং দেওয়ার ফলে আমরা আটকাতে পারবো। তো এই জিনিসটা থাকছে। কিংবা এই যে জিরো টিলেজের কথা বলা হয়, শূন্য কর্ষণ পদ্ধতিতে কিন্তু আমাদের জলের দূষণ, মানে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া ইত্যাদি যে ঘটনাগুলো ঘটতো, সেইগুলোকে কমানো যাবে। এবং জলের সাথে সাথে তো অনেকটা নিউট্রিয়েন্ট সাথে মিশে অন্য জায়গায় গিয়ে পড়ছে, তো সেইগুলোকে কিন্তু আমরা আটকাতে পারবো। আচ্ছা, তো কৃষক বন্ধুরা আগামী দিনে এই সার প্রয়োগ নিয়ে কি করবেন বা কিভাবে নতুন করে ভাববেন, সে বিষয়ে যদি কিছু বলেন। আমাদের সার প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবসময় মাথায় রাখি, সেটা হলো যে কৃষককে সঠিক সারের সুপারিশটা দেওয়াটা খুব দরকার। তার কারণ আমরা যদি দেখি যে আমন ধানের যদি কথা বলি, কোনো কৃষক আমন ধানে কতটা সার লাগবে সেটা তিনি জিজ্ঞেস করেন না, কিন্তু তিনি জানেন যে বোরোতে তাকে সার দিতে হবে, তো সেই জন্য বোরো মরশুমে কতটা সার প্রয়োগ করতে হবে সেটা বারবার কৃষকদের ফোন আসে, তারা জিজ্ঞেস করেন। কিন্তু একইভাবে মানে সমস্ত সময়ই আমন হোক বড় হোক, মাঠে কি পোকা লেগেছে, কি রোগ লেগেছে, সেই নিয়ে কিন্তু সবার ব্যতিব্যস্ততা আমরা দেখতে পাই। তো সুতরাং সার প্রয়োগটা কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্ব পায়, অথচ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা জমিতে ফসল কিভাবে ফলবে, কতটা কোয়ালিটির ফসল আসবে, সেইটা নির্ধারণ করে কিন্তু জমিতে কতটা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং অন্যান্য বিভিন্ন রকম অনুখাদ্যগুলো রয়েছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। মাটিতে প্রয়োগ করতে হবে যখনই আমরা দেখব যে মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে, আমরা কিন্তু মাটিতে প্রয়োগ করার কথা ভাবতে হবে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরা যখন গাছ বড় হলো, তখন গিয়ে কোনো সিমটম দেখতে পেল, তখন গিয়ে ফোলিয়া স্প্রে করার দিকে তারা এগোন। কিন্তু মাটির পরীক্ষার লব্ধ ফল দেখে নিয়মিতভাবে মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন বোরন, জিঙ্ক ইত্যাদি কিন্তু প্রয়োগ করার দরকার রয়েছে। আবার যে সমস্ত তৈলবীজ রয়েছে, সরিষা, বাদাম, সেগুলোর ক্ষেত্রে কৃষকরা আলাদা করে কিন্তু সাধারণত সালফার প্রয়োগ করেন না, এবং ফসফরাসের সোর্স হিসাবেও অন্য যে কোনো ফসফরাসের সোর্স ইউজ করেন, এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট করেন না। কিন্তু এসএসপিতে কিন্তু আমরা জানি যে প্রায় 12% মতো সালফার পাওয়া যায়। সুতরাং ফসফরাসের উৎস হিসাবে এসএসপি ব্যবহার করলে অটোমেটিক্যালি কিছুটা সালফার কিন্তু জমিতে যাবে। আলু, ভুট্টা ইত্যাদির ক্ষেত্রে বোরন, জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেইগুলোর ক্ষেত্রে এই ধরনের অনুখাদ্যগুলো প্রয়োগ করার দিকে সচেতন হতে হবে। ধানের ক্ষেত্রে জিঙ্ক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এগুলো প্রয়োগ করার কথা ভাবতে হবে। ন্যানো সার ইত্যাদির প্রয়োগ কিন্তু বর্তমানে ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠছে। খারিফ খন্দে যেখানে ধানে আমি অন্য কোনো সার ব্যবহার করার মতো অবস্থা থাকছে না, কারণ গোটা সময় জমিটা জলে ডোবা থাকছে, সেক্ষেত্রে যদি এই ধরনের ফোলিয়া স্প্রেগুলো করা যায় ন্যানো সারের, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা নাইট্রোজেনের চাহিদা মেটাতে পারি। মানে এটা কি ফসলের ওপরই স্প্রেটা করা? হ্যাঁ, ফসলের উপরে স্প্রে করা যেতে পারে। ইভেন ন্যানো ডিএপি যেটা রয়েছে, সেই ন্যানো ডিএপি দিয়ে কিন্তু চারাটাকে আমরা শোধন করে নিতে পারি বা বীজটাকে আমরা শোধন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফসফরাসের চাহিদা অনেকটা মেটাতে পারবো। তো এই বিষয়গুলো ভবিষ্যতে কিন্তু ভাবার বিষয় রয়েছে। এছাড়াও এখন তো নতুন বিভিন্ন রকম টেকনোলজি এসছে, সফটওয়্যার এসছে, তাদের মাধ্যমে জমি থেকে আগাম আমরা পরীক্ষা করে বলে দিতে পারি যে কতটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের প্রয়োজন আছে। তো সেই হিসেব করে কিন্তু সঠিক মাত্রায় আমাদের সার প্রয়োগ করতে হবে। আপনি যে ব্যবস্থাপনার কথা বলছিলেন শুরুতেই, বললেন যে মাটি পরীক্ষা করতে হবে, আবার গাছও পরীক্ষা আপনারা করে বলে দিতে পারবেন আর কি। তো এই মাটি পরীক্ষা করে যে সার প্রয়োগ করা হবে, সেটা কতদিন অন্তর অন্তর করতে হবে? মাটি পরীক্ষা সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে বছরে একবার করে অ্যাটলিস্ট করানো দরকার, এবং সেক্ষেত্রে সাধারণভাবে ধান চাষের পরে তো আমাদের করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ধান চাষের পরে কিংবা ধান চাষের আগে ওই সময়টায় কিন্তু মাটি পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। এবং তার সাথে সাথে মাটিতে শুধুমাত্র নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম না করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যরও কিন্তু পরীক্ষা করে নেওয়াটা দরকার।
আর যেটা বললেন যে গাছ পরীক্ষা করা, হ্যাঁ, তো গাছের কৃষক বন্ধুরা কোথায় গিয়ে এটা পরীক্ষাটা করা হয়? এটা কিন্তু আমাদের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে রয়েছে এই ধরনের ব্যবস্থা, বা অন্য তাদের নিকটস্থ যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ল্যাবরেটরি রয়েছে যেখানে মাটি পরীক্ষা এবং গাছের এই ধরনের স্যাম্পেলগুলোকে পরীক্ষা করা হয়, সেইগুলো তারা দেখে নিয়ে মোটামুটিভাবে আমরা বুঝতে পারবো যে কতটা পরিমাণ সার আছে এবং কতটা সার আমার প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে সারের যে সুষম ব্যবহার এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেটা বললেন যে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে সরকারি বা বেসরকারি, সব জায়গা থেকে কৃষক বন্ধুরা এর সহায়তা পেতে পারেন। তো একদম কৃষক বন্ধুরা হাতে কলমে কি কি করবেন এবং কি কি করবেন না, যদি একটু ছোট্ট করে বলেন। প্রথমেই আমরা যেটা বলি যে মাটি পরীক্ষাটা আপনারা রেগুলারাইজ করুন, একদম নির্ধারিত সময়ে মাটি পরীক্ষা করে নিন, মানে প্রত্যেক বছর। এবং দ্বিতীয়ত মাটি পরীক্ষা করার পরে সেই বিশেষজ্ঞের কাছে ভালোভাবে বুঝে নিন যে আপনাকে সেই মাটিতে কি কি করার প্রয়োজন আছে। আমি একটু আগে যেমন বলছিলাম যে সুন্দরবনের ক্ষেত্রে পটাশিয়ামের প্রচণ্ড আধিক্য রয়েছে এবং আমরা অবাক হয়ে যাই, প্রায় 400 কেজি মতো অ্যাভেলেবেল, 400 কেন, আমি তার হয়তো কমই বললাম। তো এই বিপুল পরিমাণ যে পটাশিয়াম, সেই রকম পরিস্থিতিতে আমরা কি ধরনের কাজ করতে পারি বিশেষজ্ঞের কাছে স্পেশালি আপনারা এটাকে জিজ্ঞেস করে নিন। কোথাও যদি লবণাক্ততা থাকে সেই সমস্ত জায়গায়, বা কোথাও যদি আম্লিকতা থাকে মাটিতে, সেই সমস্ত জায়গায় কি ধরনের আমরা নিরাময়, কি ধরনের ট্রিটমেন্ট আমরা করতে পারি, সেইগুলোর কথা ভালোভাবে আপনারা জেনে নিয়ে তারপরে সেগুলোর ব্যবস্থাপনা করবেন। এবং আমি বিশেষ করে বলবো যে অনুখাদ্যগুলো প্রয়োগ সম্বন্ধে সচেতন হন। আমরা যখন দেখব যে ভুট্টার পাতায় সাদা সাদা দাগ এসছে, তখনই গিয়ে কিন্তু আমরা সাধারণভাবে জিঙ্কের প্রয়োগ বা অন্য অনুখাদ্য, ম্যাগনেসিয়াম ইত্যাদির প্রয়োগের কথা আমরা ভাবি। কিন্তু এগুলো শুরু থেকে যদি আমরা যত্নশীল হই, মাটি পরীক্ষায় যদি অনুখাদ্য কতটা রয়েছে না রয়েছে সেটাও যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা পরবর্তীকালে অনেকটা কম হবে। এবং আরেকটি বিষয়, যে জমিতে পোকামাকড়ের জন্য আমরা যে সমস্ত প্রতিষেধক ব্যবস্থা নেই সেগুলো তো থাকলোই, জমিতে আগাছাটাকে বিশেষভাবে গুরুত্ব দিন, কারণ আগাছাও কিন্তু আপনার জমিতে ফসলের পাশাপাশি এই ধরনের উদ্ভিদ খাদ্যকে শোষণ করছে। তো সুতরাং আগাছা যদি বেশি শোষণ করে, তো সুতরাং তখন কিন্তু গাছের ক্ষেত্রে খাবারের একটা ঘাটতি অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। তো সুতরাং আগাছা জাতীয় উদ্ভিদ যাতে বেশি না থাকে সেই বিষয়ে যত্নশীল হতে হবে। এবং অবশ্যই আমাদের যেই সমস্ত আমাদের একদম স্ট্রেট ফার্টিলাইজার যেগুলো ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, মিউরিয়েট অফ পটাশ ইত্যাদিগুলো প্রয়োগ করলে আমরা কিন্তু ভালোভাবে সেগুলোর হিসাব করতে পারবো। তার মানে এই নয় যে আমরা কমপ্লেক্স ফার্টিলাইজার ব্যবহার করব না, কমপ্লেক্স ফার্টিলাইজারও বর্তমানে বহুল প্রচলিত হয়েছে, কিন্তু যেখানে আমার বিশেষভাবে দরকার সেই জায়গাগুলোতে কিন্তু আমাকে এই ধরনের স্ট্রেট ফার্টিলাইজারগুলো প্রয়োগ করতে হবে। তো সেই বিষয়ে আমাদের যত্নশীল হতে হবে। একদমই সারের সুষম ব্যবহার, যেটা কৃষি ক্ষেত্রে, ফলনের ক্ষেত্রে এবং আমাদের পরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং আমাদের মাটি এবং আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য এবং এই যে ফসলের যে ফলন তার ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আমাদের অবশ্যই সারের সুষম ব্যবহার করতে হবে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল সারের সুষম ব্যবহার। এ বিষয়ে এতক্ষণ আলোকপাত করলেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অ্যাগ্রোনমি, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, সোনারপুর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।
ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.